হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ আস। আমি সজদল মণ্ডল। আমাদের WBCS মেন 2020 সালের যে ম্যাথ সলিউশন চলছিল তার পার্ট 2 এই ভিডিওতে 26 থেকে 50 অবধি আমরা সলিউশন দেখব। তো ভিডিওটা শুরু করা। If first and second of the 5 numbers in continued proportion are 2 and 8 respectively, then the fifth number is, বলছে যদি প্রথম এবং দ্বিতীয় 5টা সংখ্যা আছে, তার মধ্যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটা যদি তারা ক্রমিক সমানুপাতে থাকে এবং সেটা 2 আর 8 হয়, মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা 2 আর 8 এবং তারা ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে পঞ্চম সংখ্যাটি কত? তো এটা কী করে বের করতে হবে? ক্রমিক সমানুপাতি মানে প্রথম সংখ্যাটা যদি 2 হয়, পরেরটা 8, এর মানে কি 4 করে বাড়ছে, 4 গুণ, তারপরেরটাও 4 গুণ হবে, 4 আসতে 32, তারপরেরটাও 4 গুণ, 32 ইন্টু 4 128, তারপরটাও 4 গুণ, 128 ইন্টু 512। তাহলে পঞ্চম সংখ্যাটি হচ্ছে ফিফথ নাম্বার 512, অপশান এ। The simple interest and compound interest of a certain sum of money for 2 years are rupees 400 and 410 respectively, then the rate of interest per annum. এখানে বলে দিয়েছে যে 2 বছরের সরল সুদ হচ্ছে 400 টাকা আর চক্রবৃদ্ধি সুদ 410 টাকা যদি হয়, তাহলে বার্ষিক সুদের হারটা কত? তো আমরা একটা জিনিস জানি যে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যে বিয়োগ ফলটা সেটা কি হয়? সেটা হয় 1 বছরের যে সরল সুদ তার উপরে সুদ, সেটাই কাউন্ট করব, সেটাই হবে অ্যান্সার। অর্থাৎ 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা আর 2 বছরের সরল সুদ হচ্ছে 400 টাকা, বিয়োগ ফল 10। এই 10 টাকাটা কি? 10 টাকাটা হচ্ছে 1 বছরের সরল সুদ। 2 বছরের সরল সুদ 400 টাকা, 1 বছর হচ্ছে 200 টাকা। এই 200 টাকার সুদ হচ্ছে 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। 200 টাকার 1 বছরের সুদটাই হচ্ছে 10 টাকা। অর্থাৎ 1 বছরের সরল সুদের উপরে যে সুদটা পাবো সেটাই হচ্ছে পার্থক্য, হয় 2 বছরের সরল চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো না, 200 টাকার সুদ হচ্ছে 10 টাকা, তাহলে কত পার্সেন্ট হারে? 200 টাকার সুদ 10 টাকা মানে 5% হবে না? 5 দুগুণে 10, 5% অ্যান্সার, মুখে মুখেই হয়ে যাবে। তাহলে অপশান হচ্ছে এ। তাহলে বোঝা গেল এখানে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্টের পার্থক্যটা কী হয়? 1 বছরের সরল সুদ পাবো, তার যে সুদ সেটা হচ্ছে ডিফারেন্সটা তৈরি করে। তারপরে অ্যাভারেজ এজ অফ 8 সন্স অফ এ ফ্যামিলি ইজ 12 ইয়ার্স, অ্যাভারেজ এজ অফ সন্স টুগেদার উইথ দেয়ার প্যারেন্টস ইজ 21 ইয়ার্স, ইফ দ্য ফাদার ইজ ওল্ডার দ্যান মাদার বাই 8 ইয়ার্স, দেন দ্য এজ অফ দ্য মাদার ইজ। মানে একটা ফ্যামিলিতে 8টা সন রয়েছে, 8টা ছেলে রয়েছে, যাদের গড় বয়স হচ্ছে 12 বছর, এবং এই যে 8টা সন মানে 8টা সন প্লাস তাদের বাবা মা, অর্থাৎ মোট 10 জন হচ্ছে, 10 জনের গড় বয়স হচ্ছে 21 বছর। যদি বাবা মায়ের থেকে 8 বছরে বড় হয় তাহলে মায়ের বয়স কত, এটাই বের করতে বলেছে। তো যেহেতু প্রথম ক্ষেত্রে 8টা ছেলের গড় বয়স 12, তাহলে সমষ্টি কত হবে? 8 × 12 96 হচ্ছে 8টা ছেলের বয়সের সমষ্টি। তারপরে হচ্ছে সন প্লাস প্যারেন্টস, মানে 10 জনের গড় সমষ্টি কত বয়সের? 10 × 21, কারণ গড় হচ্ছে 21, 210। এবার এখানে এটা হচ্ছে 8টা ছেলে প্লাস বাবা মা, আর এটা হচ্ছে 8টা ছেলে। তাহলে বিয়োগ যদি করে দিই শুধু বাবা মা পেয়ে যাবো, প্যারেন্টস। তাহলে 210 থেকে 96 বিয়োগ করলে 114, 114 কি? বাবা আর মায়ের বয়সের সমষ্টি। এবার বলেছে যে বাবা হচ্ছে মায়ের থেকে 8 বছরের বড়। তো যেহেতু 8 বছরের বড়, প্রথমে 8 টাকা আমি বাদ দিয়ে দিচ্ছি সমষ্টি থেকে। 114 থেকে যদি 8 বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা 50-50 হবে। মানে দুজনের, এরকম বললাম যে দুজনের বয়স হচ্ছে সমষ্টি হচ্ছে 108। একজন 8 বছরের বড়, যদি আমি আগে 8টা বিয়োগ করে দিই তাহলে 108 থেকে 8 বিয়োগ করলে 100 দাঁড়ায়। এবার অর্ধেক করে দিলাম, 50-50। এবার যে 8 বছরের বড় তার সাথে তাকে আরও 8 দিয়ে দিলাম, অর্থাৎ 58 হয়ে যাবে তার বয়স, এইভাবে। তাহলে এখানে 114 হচ্ছে বাবা মায়ের বয়সের সমষ্টি। আগে আমি 8টা বিয়োগ করে দিয়েছি সমষ্টি থেকে, তা যেটা দাঁড়ালো 106 বছর। 106কে 2 দিয়ে ভাগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে মায়ের বয়স। এবার মায়ের বয়স 53, আর বাবার বয়স কী হবে? মায়ের থেকে আরও 8 বেশি, 53 + 8 61। ঠিক আছে, এইভাবে করতে হবে। তারপরে রোহিত সোল্ড 2 বুকস অ্যাট ₹60 ইচ, on one he gains 20% and on other losses 20%, then he made মানে কত পার্সেন্ট? অ্যাকচুয়ালি বলছে যে রোহিত দুটো বই কিনেছে একই দামে, 60 টাকাতে দুটো বই কিনেছে, মানে প্রতিটা বইয়ের দামই 60 টাকা করে। একটাতে কিনেছে মানে লাভ করেছে 20%, আর একটাতে 20% লস হয়েছে। তাহলে ওভারঅল কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে, এটাই বের করতে বলেছে। তো
তো এটা একটা ট্রিক্স রয়েছে, যদি বিক্রয় মূল্য, দুটো বস্তুর বিক্রয় মূল্য সেম হয় এবং দুটো সেম হয় এবং একটাতে যদি 20% লাভ, মানে যত পার্সেন্ট লাভ হবে অন্যটা তত পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে এর ট্রিক্স হচ্ছে, ফর্মুলাটা কি না এ স্কোয়ার বা 100, এটা হচ্ছে এত পার্সেন্ট লস। এখানে এর মান হচ্ছে 20, 20 বা 100, 20 20 400, 400 বা 100, 4%। তো এটা তখনই খাটবে যখন কি বললাম না দুটি বস্তুর, হ্যাঁ দুটি বস্তুর বিক্রয় মূল্যটা সেম হবে, সেম, এবং এবং একটাতে যত পার্সেন্ট লাভ হবে তত পার্সেন্ট আরেকটাতে ক্ষতি হবে। তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে সরাসরি চলে আসবে 4% লস, অর্থাৎ অপশান বি। আচ্ছা, তারপর হচ্ছে বরুণ ইনভেস্ট ₹5,000 ফর এ ইয়ার অ্যান্ড তরুণ জয়েন্স হিম উইথ 8,000 আফটার 6 months. আফটার দ্য ইয়ার দে রিসিভ এ রিটার্ন অফ ₹4,500, দেন তরুণ শেয়ার। মানে বরুণ 5,000 টাকা নিয়ে 1 বছরের জন্য ইনভেস্ট করলো, আর তরুণ 8,000 টাকা ইনভেস্ট করলো কিন্তু 6 মাসের জন্য। বছরের শেষে তারা ক টাকা পেল? 4,500 টাকা। তাহলে তরুণের শেয়ার, তরুণের লাভের পরিমাণটা কত? তো আমরা জানি লাভের অনুপাত কী করা হয়, মূলধন প্লাস ইন্টু সময়, মূলধন ইন্টু সময়। তো বরুণ আর তরুণের লাভের অনুপাত আমি বের করবো, কী করে পাবো? 5,000 1 বছরের জন্য, 5,000 ইন্টু 12। আর তরুণ হচ্ছে 8,000 টাকা ইনভেস্ট করেছিল ক মাসের জন্য? 6 মাস, 6। এবার 3টে শূন্য কেটে দিলাম, 12 দিয়ে যদি কাটি, 6 দিয়ে কাটি, এখানে 2 পাবো, 5 দুগুণে 10, এখানে 8 পেলাম। এটাকেও কাটাকাটি করলে 5:4। এবার তাদের মোট যে লাভ হয়েছিল 4,500। তাহলে তরুণের ভাগ কত হবে? তরুণের ভাগ হবে 4.5 ইন্টু 4/9, 4 + 5 9। কাটাকাটি করলে কত হবে? 500, 500 ইন্টু 4 2,000। তাহলে অ্যান্সার হচ্ছে এ। ইন দ্য ফিগার নট ড্রন টু স্কেল, মানে একদম মেপে ছবিটা আঁকা হয়নি। এ সার্কেল টাচেস দ্য সাইড বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি অ্যাট পি অ্যান্ড সাইডস এবি অ্যান্ড এসি প্রডিউস অ্যাট কিউ অ্যান্ড আর রেসপেক্টিভলি। ইফ এ কিউ ইকুয়াল টু 10 সেন্টিমিটার দেন পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি। মানে বলে যে ছবিতে কি বলে দিয়েছে, একটা সার্কেল রয়েছে যেটা টাচ করছে বিসি বাহুকে। বিসি বাহু কোথায় গেল? বিসি বাহু হচ্ছে এটা, বিসি বাহুকে টাচ করছে পি বিন্দুতে, এটা পি বিন্দু। এবং এবি বাহুকে টাচ করছে কোন বিন্দুতে? এবি আর এসিকে টাচ করছে কিউ আর আর, হ্যাঁ যথাক্রমে। আর কি বলে দিয়েছে প্রশ্নে? বলে দিয়েছে একিউ এর মানটা 10 সেন্টিমিটার, মানে এই টোটালটা 10 সেন্টিমিটার যদি হয় ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত? তো এটার আমি ট্রিক্স বলে দিয়েছি, তারপর আমরা ব্যাখ্যায় আসছি। যখনই এদিকের বা এদিকের যে কোনো একদিকের যখনই আমার মান দিয়ে দিবে, তো যে ত্রিভুজটা যে তৈরি হবে এই ত্রিভুজের পরিসীমা হয় এটা ডবল। 10 সেমি যদি বলে দেয় তাহলে 20 সেন্টিমিটার ত্রিভুজটার পরিসীমা, আর যদি 5 বলে দেয় 10 হবে, যা বলবে তার দ্বিগুণ করে দেবো, উত্তর চলে আসবে, অর্থাৎ 20 সেমি অ্যান্সার হবে। এবার এটা কেন হবে সে ব্যাখ্যায় আসছি। আচ্ছা, এবার আমরা একটা প্রপার্টিজ আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে এটা যদি বৃত্ত, আমি ছবি এঁকে বোঝাচ্ছি, যদি এটা বৃত্ত হয় এবং এখানটা যদি বাইরের বিন্দু হয় বহিস্থ বিন্দু থেকে যদি আমরা এখানে ট্যানজেন্ট টানি, অর্থাৎ স্পর্শক টানি, তা স্পর্শকের দৈর্ঘ্য কী হয়? সমান হয়। অর্থাৎ এই যে লেন্থটা পাবো, এই লেন্থটা আর এই লেন্থটা সমান হবে। এটাও যত হবে এটাও তত হবে। এটা যদি 50 সেমি হয় এটাও 50 সেমি, সেম। তো ওই জিনিসটাকে এখানে আমরা কাজে লাগাবো। তাহলে এ কিউ যদি 10 হয় এ আরও 10 হবে। এবার আমরা ধরে নিচ্ছি বিকিউটা ওয়াই ধরছি আর সি আরটা এক্স ধরছি। বিকিউটা ওয়াই আর সি আরটা এক্স। এখন সি আর যদি এক্স হয় সিপিও এক্স হবে। কেন হবে? কারণ এটা বহিস্থ বিন্দু, এরকম, এটাকে সি বলে দিয়েছে, এটাকে আর বলে দিয়েছে, আর এটাকে কি বলেছে? পি। তো একই না, এটা বহিস্থ বিন্দু থেকে দুটো ট্যানজেন্ট টানছি স্পর্শক, তাহলে এই দুটো দৈর্ঘ্য সমান হবে, এটা এক্স হলে এটাও এক্স হবে। তাহলে সি আর কত? সি আর হচ্ছে এক্স, সিপিও এক্স। হ্যাঁ, একইভাবে বিকিউ যদি ওয়াই হয় এই পিবিটা ওয়াই হবে। হলো? এবার তাহলে গোড়াটা যদি 10 হয় তার মধ্যে এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা কত হবে? 10 মাইনাস ওয়াই। একই রকমভাবে টোটালটা হচ্ছে 10, এটা হচ্ছে এক্স, তাহলে এটা কত হবে? 10 মাইনাস এক্স। এবার এবিসি ত্রিভুজের পরিসীমা কী করে হবে? এবিসি ত্রিভুজের পরিসীমাটা কী করে পাবো? না এই যে এবি বাহুটা কত পেলাম? 10 মাইনাস এক্স, ঠিক আছে, এই 10 মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে 10 মাইনাস এক্স হলো। আর এই বাহুটা কত পাবো? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই যদি হয়ে যায় তাহলে আমরা যদি যোগ করে দিই বাহুগুলো যোগফল, তাহলে পেরিমিটার পাবো। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই এক্সের সঙ্গে এক্স কাটবে, ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটবে, 10 10 20, মানে যোগ করে 20 পেলাম। তাহলে আসলো ডবল। এভাবেই করতে হবে।
তাহলে এখানে আমাদেরকে যে জিনিসটা প্রপার্টিটা জানতে হবে যে এই যে স্পর্শকের দৈর্ঘ্য বা এই যে স্পর্শকের দৈর্ঘ্য যে কোনো একটা বলে দেবে, এটা সেমই তো হবে না, একটা বললে আর একটাই হয়ে যাবে, যাই বলবে তার ডবল হয়ে যায় এই পরিসীমাটা, বি অ্যান্সার। আচ্ছা, তারপরে ইফ দ্য সেমি পেরিমিটার মানে অর্ধ পরিসীমা অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বি এ সেমি অ্যান্ড হাইপোটেনিউস মানে হচ্ছে অতিভুজ বি সি সেন্টিমিটার, দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত। মানে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, যার অর্ধ পরিসীমার মান বলে দিচ্ছে এস সেমি, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 6 সি, তাহলে ক্ষেত্রফল কত। তো এটা আমি বেসিক মেথডে করেছি, তারপরে আমরা একটা স্পেশাল মেথডে করব। তো দেখা যাক কীভাবে হয়েছে এখানে। তো অর্ধ পরিসীমা যদি এস হয়, আমি ধরে নিচ্ছি লম্ব আর ভূমি যথাক্রমে এ আর বি, লম্ব আর ভূমি কি এ আর বি ধরে নিচ্ছি। তাহলে পরিসীমা কী হয়, পরিসীমা যদি অর্ধ পরিসীমা যদি এস হয়, তাহলে পরিসীমা কী হবে, ডবল হয়ে যাবে 2s। আর পরিসীমা মানে কি, একটা ত্রিভুজের পরিসীমা বলতে বোঝায় 3টি বাহু যোগফল। তাহলে 2s হচ্ছে পরিসীমা, আর লম্ব এ আর ভূমি বি আর অতিভুজ সি বলে দিয়েছে, তাহলে সি 3টে যোগ করে দিলাম, এটা পরিসীমা পেয়ে গেলাম। এখান থেকে এ প্লাস বি কত পাবো, 2s মাইনাস সি। আবার আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হলো। আচ্ছা, এবার এখানে যে এ প্লাস বি এর মানটা পেলাম, এ প্লাস বি এর মানটা এখানে পুট করব আমরা, হ্যাঁ পুট করব। তো পুট করার আগে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে সূত্রে ফেলেছি, এ প্লাস বি তো হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি এর মানটা এখান থেকে পুট করব 2s মাইনাস সি করলাম। এটাকে আমরা সিম্পলিফাই করব 4 এ মাইনাস বি তো হোল স্কোয়ারে, তাহলে 4a স্কোয়ার মাইনাস 4sc প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটবে। এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিয়ে কেটে যদি দিই তাহলে কত পাচ্ছি, এ বি সমান পাবো 2 ইন্টু এস স্কোয়ার মাইনাস এসসি। হ্যাঁ, এবার আমাদের কী বের করতে বলেছে, ক্ষেত্রফল। কী বের করতে বলেছে, ক্ষেত্রফল। তো আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ ভূমি আর লম্ব এটা এবি, তাহলে এর মানটা বের করতে হবে, হাফ এবি মান বের করতে হবে। তো এবি যদি এটা পাই তাহলে হাফ দিয়ে গুণ করলে 2টা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এস ইন্টু এস মাইনাস সি, এটা হচ্ছে ক্ষেত্রফল, অপশান সি। এটা গেল ট্র্যাডিশনাল মেথডে। এবার আমরা স্পেশাল মেথড দেখব। তো মেথডটা কি, আমাদের প্রশ্নে বলে দিয়েছিল এস হচ্ছে অর্ধ পরিসীমা, সি হচ্ছে অতিভুজ, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমরা জানি পাইথাগোরিয়ান যে ট্রিপল, যে হ্যাঁ 6 আর 10 একটা সমকোণী ত্রিভুজের বাহু হয়, 3টে বাহু হয়। তাহলে এস এর মান কত হবে, যোগ করে 2 দিয়ে ভাগ, কারণ অর্ধ পরিসীমা। তাহলে 6 আর 14 আর 10 আর 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, তাহলে অর্ধ পরিসীমা এস এর মান 12 পেলাম, আর অতিভুজ হচ্ছে 10। এবার ক্ষেত্রফল কত দাঁড়াবে, এর ক্ষেত্রফল, কারণ লম্ব আর ভূমি হচ্ছে এটা, হাফ ইন্টু 6 ইন্টু 8, 6 8 48 বাই 2 24 হলো। এবার প্রথম যে অপশান ছিল, প্রথম অপশানে কী ছিল, প্রথম অপশানে ছিল এস বাই এস মাইনাস সি। তাহলে এখানে যদি আমরা পুট করে দিই কত হবে, এস এর মান হচ্ছে 12, 12 বাই এস মাইনাস সি, 12 মাইনাস 10 2, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলাম 6। কিন্তু আমাদেরকে এখানে কি বলেছে, ক্ষেত্রফল 24 এসেছে, তাহলে 24 আসা উচিত ছিল, কিন্তু এসছে 6, তাহলে এ অপশানে হবে না। আমাদের চলে আসে বি অপশানে। বি অপশানে যদি চলে আসি তাহলে কি হচ্ছে, 12 ইন্টু 12 মাইনাস 10, ঠিক আছে, কারণ 12 এস ইন্টু, এটা ছিল এস ইন্টু এস মাইনাস সি, এটা ছিল। তাহলে 12 ইন্টু 12 মাইনাস 10, তাহলে এখানে বসিয়ে দিলাম 12, আর এস মাইনাস সি হচ্ছে 12 মাইনাস 10, 2 পেলাম 24, ঠিক আছে। তাহলে 2 নম্বর অপশানে কিন্তু আমার ক্ষেত্রফলটা 24 এসছে, আবার এইভাবে 24 এসছে, দুটো মিলে যাচ্ছে। যেহেতু দুটো মিলে যাচ্ছে তাহলে অপশান সি হবে অ্যান্সার। আচ্ছা, বিটা চেক করে নিই এবার। বিটা কী ছিল, এসসি ছিল, এসসি মনে হচ্ছে 12 ইন্টু 10, 120 হচ্ছে ক্ষেত্রফল, কিন্তু ক্ষেত্রফল তো দরকার 24, তাহলে বি অপশান হবে না, তাহলে অপশান সি হচ্ছে উত্তর। এটা শুধু 6 8 নিয়ে নয়, 3 4 5 বাদ দিয়ে, 3 4 বাদ, এই ট্রিপলটা বাদ দিয়ে বা ট্রিপলেটটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ট্রিপলেট ক্ষেত্রে হবে। আমি যদি 5 12 13 নিই হিসাব করি তাও আসবে, 9 12 15 নিই তাও হবে, 3 4 5 বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে হচ্ছে। তো এটা দিয়ে যদি করা যায় খুব তাড়াতাড়ি হবে, এটা বোঝানোর জন্য একটু সময় লাগছে, করার সময় খুব স্পিডে হবে। তারপরে দ্য ইনকাম অফ প্রিয়া is 40% higher than that of Lisa and the income of Disha is 20% less than that of Lisa. Income of Priya is higher than income of Disha by, তো এখানে বলেছে প্রিয়ার ইনকামটা হচ্ছে লিজার থেকে 40% বেশি এবং দিশার ইনকামটা লিজার থেকে 20% কম যদি হয়, তাহলে প্রিয়া দিশার থেকে, মানে প্রিয়ার ইনকামটা দিশার থেকে কত বেশি পার্সেন্টেজে। তো লিসা যদি 100 টাকা হয় ইনকাম, তাহলে যেহেতু 40% বেশি প্রিয়া, তাহলে 140 টাকার প্রিয়ার হবে ইনকাম, পি মানে প্রিয়া।
লিসা যদি 100 টাকা হয় 20% কম, মানে দিশার ইনকাম হবে 80 টাকা, এল মানে লিসা। তাহলে লিসা কত এখানে? হ্যাঁ, তাহলে প্রিয়া কত বেশি? প্রিয়া বেশি কত? 60 বেশি লিসার থেকে। তাহলে কার থেকে বেশি? লিসা। হ্যাঁ, তাহলে এটা কি হবে না, ও সরি, এটা লিসা নয়, এটা দিশা ছিল, আমি ভুলে, ডি হবে এটা। যাই হোক, এটা দিশা, এটা প্রিয়া। এবার এখানে তাহলে দিশার থেকে প্রিয়া 60 বেশি, তাহলে 60/80 × 100 ক্যালকুলেশন করলে 75 আসবে। বোঝা গেল? মানে প্রিয়া লিসার থেকে কত? লিসা যদি 100 টাকা হয় তাহলে প্রিয়া 140, আর দিশা হবে 80 টাকা। এটা ডি না পি হবে? এটা ডি হবে এটা। এবার 60 টাকা বেশি, তাহলে 60 কত? লিসার থেকে দিশা হচ্ছে 80/60/80 ক্যালকুলেশন করলে 75% আসবে, এটা অ্যান্সার। আচ্ছা, এবার কি বলেছে? 3 solid sphere of gold whose radii are 1 semi, 6 semi, 8 semi respectively are melted into a single solid sphere, then the radius of the sphere। মানে তিনটে গোলক আছে যার ব্যাসার্ধ 1 সেমি, 6 সেমি, 8 সেমি, তিনটাকে গলালাম, গড়িয়ে একটা বড় গোলক তৈরি করলাম। ওই বড় গোলকটার কী হবে? ব্যাসার্ধ কত? তো আমরা জানি যতগুলোই গোলক গলাই না কেন, গলিয়ে যে বড় গোলকটা তৈরি করব, ওই সমস্ত গোলকের যোগ, মানে আয়তনের যোগফলটাই হবে বড় গোলকের আয়তনের সঙ্গে সমান। তো বড় গোলকটা মানে যে নতুন গোলকটা যদি ব্যাসার্ধ 8 ধরে নিই, তাহলে আয়তনের ফর্মুলা কী? গোলকের 4/3πr³। এটা হচ্ছে বড় গোলকের আয়তন। আর তিনটে যোগফলই হবে সমান, তাহলে 4/3πr³। আর এর মানে এখানে প্রথমটার ক্ষেত্রে 1 সেমি, দ্বিতীয়টার ক্ষেত্রে 6 সেমি, আর তৃতীয়টার ক্ষেত্রে 8/8 হবে। এবার 4/3π কমন যদি নিয়ে নিই তাহলে এটা আসবে। এবার 4/3π কেটে যাবে, r³ সমান এটা দাঁড়ালো, যোগ করলে 729। আর এর মান কত হবে? 9 সেমি। মানে আলটিমেট আমাদের যে এখান থেকে যে ট্রিক্সটা শিখলাম, যে এরকম যখনই দেবে তখনই তিনটের কিউব করে দেবো, তিনটের কিউব করার পরে যে যোগফল হবে তার মানে করে দেবো কিউব রুট, তাহলে উত্তর চলে আসবে। তিনটে যোগ করলাম, কিউব করে করলে আসলো 729, সেটা হয় 9 এর কিউব। তো আর এর মান 9 সেমি অ্যান্সার। Present ages of Ram and Lakshman are in the ratio of 5:4 respectively. 3 years hence, the ratio of their ages will be 11:9 respectively. What is the Lakshman present age? রাম আর লক্ষণের বলে দিয়েছে বর্তমান বয়স অনুপাত 5:4। 3 বছর পর, হেন্স মানে পরে, 3 বছর পরে তাদের যে অনুপাতটা দাঁড়াবে বয়সের 11:9 যদি হয়, লক্ষণের বয়স কত? খুব সহজ প্রশ্ন। প্রথমে যে অনুপাতটা দিয়েছে 5:4 সেটা লিখলাম, তার নিচে লিখলাম 11:9। এবার কোনাকুনি যদি গুণ করে দিই, 5 9 45, 45 আর 4 11 44, তো 45 আর 44 এর মান কত দাঁড়াবে? 3 বছর পর হচ্ছে এটা 3 ইন্টু এই যে শেষে দুটো যে বিয়োগফল 11 - 9 2 পাবো, তার বিয়োগফল। তাহলে 45 - 44, একের ভ্যালু কত পাচ্ছি? 3 2 6। একের ভ্যালু যদি 6 পাই, এখানে লক্ষণের বয়স বের করতে বলেছে, আর লক্ষণের ভ্যালু হচ্ছে 4, তাহলে একের ভ্যালু 6 আর 4-এর ভ্যালু 4 6 24 বছর হবে লক্ষণের বয়স। ক্লিয়ার? খুবই সুন্দর অঙ্ক, খুব সহজও। এবার একটা প্রশ্ন, ইফ a + b + c = 0, দেন এই এক্সপ্রেশনটা মান কত? তো এটাকে আমরা একটা ফেসার মেথডের মাধ্যমে করব। অপশানের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাচ্ছে যে অপশানে কিন্তু এক্স নাই, এক্সের কোনো বংশই নাই, এক্সের কোনো চিহ্ন নেই। তার মানে অ্যান্সার এক্সের উপর নির্ভর করবে না, এক্সের মান যা ইচ্ছা হতে পারে, এক্সের উপর কোনো নির্ভর করবে না। তাহলে এক্সের উপর যদি নির্ভরই না করে, তাহলে এক্সের জায়গায় যা ইচ্ছা বসাতে পারি আমি, তাই না? তাহলে এক্সের জায়গায় যা ইচ্ছা বসাতে পারি, তাহলে এক্সের জায়গায় 0 বসাতে পারি, 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি। হ্যাঁ, 0 একই অ্যান্সার হবে। তাহলে এক্সের মানে আমি 1 বসিয়েছি, 0 বসালেও সেম অ্যান্সার হবে, চাপ নেই। তাহলে 1 কত হবে? একের কিউব পাওয়ার যাই হোক একই হবে, তাহলে 1 + 1 + 1, এটাও তাই, এটাও তাই, 1 + 1 + 1, তাহলে 1 3 1 3 1 3 3/3 1 অ্যান্সার, 1 অ্যান্সার। একদম শর্টকাট। আর ট্র্যাডিশনাল মেথডে করলে অনেক সময় লেগে যাবে, অনেক টাইম টেকিং ব্যাপার। তো ওটাও দেখানো হয়েছে কীভাবে এসছে। কী করবো এক্ষেত্রে? প্রথম যে পার্টটা রয়েছে, প্রথম পার্টের ক্ষেত্রে উপর নিচে x⁻⁻b দিয়ে গুণ করে দেবো, দ্বিতীয় পার্টে x⁻a দিয়ে গুণ করে দেবো, আর তৃতীয় পার্টটা সেম রাখবো যা আছে। তাহলে এখানে যদি গুণ করে দিই 1 × x⁻⁻b এটাই পেলাম, আর নিচে যদি গুণ করে দিই, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটা 1 পাবো। এটার সঙ্গে এটা যদি গুণ করে দিই, হ্যাঁ, মানে এটার সঙ্গে এটা যদি গুণ করে দিই কত পাবো? x⁻−b - c, আর একের সঙ্গে এটা গুণ করলে x⁻−b। সিমিলারলি এটা নিচে কত পাচ্ছি? এক্স, এটার সঙ্গে এটা গুণ করে দেবো, এক্সের পাওয়ার xc × x⁻a, এর মানে কি?
এখানে যেহেতু এক্স এক্স আছে তারা গুণ হলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এ প্লাস সি হয়ে যাবে, তাই করা হয়েছে এখানে এক্স টু দি পাওয়ার এ প্লাস সি। তারপরে কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার মাইনাস এ, তার সঙ্গে এক্সের পাওয়ার এ করলাম, এটা কী দাঁড়াবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, মাইনাস এ প্লাস এ, জিরো হয়ে যাবে, তাহলে এক্সের পাওয়ার জিরো, এক্স কোনো কিছুর পাওয়ার জিরো মানে তার ভ্যালু কত, ওয়ান, সেটাই করা হয়েছে, ওয়ান হলো। আর ওয়ানের সঙ্গে যা গুণ করবো এটাই হবে, আর এটা তো একই থাকলো। এবার যেটা করতে হবে, এখানে এই জায়গাটা আমাদের এখানে প্রশ্ন ছিল এ প্লাস বি প্লাস সি জিরো, তাহলে এ সমান কত হবে এখান থেকে, মাইনাস বি মাইনাস সি, তাহলে মাইনাস বি মাইনাস সি এর জায়গায় এ বসবে, সেটা বসানো হয়েছে, মাইনাস বি পাওয়ারটা এ বসেছে। একই রকমভাবে এ প্লাস সি, এখানে কি দেখলাম, এ প্লাস বি প্লাস সি হচ্ছে জিরো, তাহলে এ প্লাস সি কত পাবো, মাইনাস বি পাবো না, তাই হলো এক্সের পাওয়ার মাইনাস বি হলো, আর এক্স টু দি পাওয়ারে ওয়ান, ওয়ানটা এখানে। এবার দেখা যাচ্ছে নিচে সব একই জিনিস চলে এসছে, লসগু এটা হলো, উপরে যোগ হয়ে গেল, সেম ফ্যাক্টর কেটে গিয়ে ওয়ান। তো এভাবে করা যেতে পারে, কিন্তু এভাবে করা সম্ভব না পরীক্ষাতে, তাহলে সব চলে যাবে। হ্যাঁ, আমাদের এরকম স্পেশালভাবে করতে হবে, শিখতে হবে এগুলো কীভাবে করতে হয়। তারপরে ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষায় 34% অফ দ্য ক্যান্ডিডেট ফেল ইন বেঙ্গলি অ্যান্ড 42% ইন ইংলিশ। ইফ 20% ফেল ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, দেন দ্য পার্সেন্টেজ অফ পাসিং ইন বোথ সাবজেক্টস। মানে একটা পরীক্ষায় 34% হ্যাঁ ক্যান্ডিডেট ফেল করেছে ইংলিশে, 42% ইংরেজিতে ফেল করেছে, আর 20% বাংলা ইংলিশ দুটোতে ফেল করেছে। তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেট উভয় বিষয়ে পাস করেছে। তো এটা একটা ট্রিক্স রয়েছে, তারপরে আমরা মেথডটা শিখবো। ট্রিক্সটা কি, উভয় বিষয়ে যতজন পাস করেছে বা ফেল করেছে যাই দেখ না কেন, এখানে 20% যদি দেয় তাহলে তার সঙ্গে 100 যোগ করবো, 30% দিলে তার সঙ্গে 100 যোগ করবো। তো এখানে 20% দিয়েছে, তাহলে তার সঙ্গে 100 যোগ করলে 120, তাহলে 120 লিখলাম। ওখান থেকে কী বিয়োগ করবো না, এ দুটোকে যোগ করবো, যোগ করে বিয়োগ করে দেবো। 34 + 42 যোগ করলাম, 76 হলো। তাহলে 120 থেকে 76 যোগ বিয়োগ করলাম, 44% অ্যান্সার। এটাতে গেল ট্রিক্স। এবার মেথডটা কি, ভেন ডায়াগ্রাম। প্রথমটাকে আমি ধরছি বেঙ্গলি, তারপরটা ধরছি ইংলিশ। তাহলে বেঙ্গলিতে ফেল করেছি 34%, টোটালটা 34, আর মাঝে 20 মানে কি উভয় বিষয়ে ফেল। এবার টোটালটা যদি 34 হয়, আর এইটাও তো এখানে 20, তাহলে এই পার্টটা 14, আর এটা টোটালটা 42, মাঝেরটা 20, তাহলে বাকি থাকলো 22। এবার কি দাঁড়াচ্ছে, এবার এই তিনটাকে যদি যোগ করে দিই তাহলে 56%, কিন্তু টোটাল ছাত্রছাত্রী তো 100%। এবার এই যে তিনটে জিনিস হলো, এইটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে তারা হয় বাংলায় ফেল করেছে, অথবা ইংরেজিতে ফেল করেছে, অথবা উভয় বিষয়ে ফেল করেছে। মানে এখানে এমন কেউ নয় যে সব বিষয়ে পাস করেছে, এমন কেউ নেই। তাহলে 100-এর মধ্যে যদি আমি 56 বাদ দিয়ে দিই, তাহলে 44% হচ্ছে কি উভয় বিষয়ে পাস করেছে। বোঝা গেল? তো এইভাবে করতে হবে। আর এটা তো ট্রিক্স, অ্যাকচুয়ালি দুটোই সহজ, খুব তাড়াতাড়ি হবে, যেটা ভালো লাগবে। মোহিত ওয়েন্ট টু এ শপ, মোহিত একটা দোকানে গেল কি কিনতে, টু বাই 50 kg অফ রাইস, 50 কেজি চাল কিনতে। হি বাইজ 2 ভ্যারাইটিস অফ রাইস হুইচ কস্ট হিম রুপিস 4.5 টাকা আর কি পার কেজি, অ্যান্ড রুপিস 5 পার কেজি। হি স্পেন্ডস এ টোটাল অফ রুপিস 240। হোয়াট ওয়াজ দ্য কোয়ান্টিটি অফ লেস এক্সপেন্সিভ রাইস বট বাই হিম। মানে মোহিত দোকানে গেল, দোকানে গিয়ে চাল কিনতে 50 কেজি, কত কেজি চাল কিনছে 50 কেজি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কয় ধরনের চাল, 2 ধরনের চাল, একটার দাম হচ্ছে প্রতি কেজিতে 4.5 টাকা দরে, আর একটা 5 টাকা দরে, ঠিক আছে। যে তো টোটাল খরচ পড়লো 240 টাকা, 50 কেজি চালের টোটাল খরচ পড়লো কত, 240। তাহলে যে কম দামের চালটা কত কেজি নিয়েছে সেটা বের করতে হবে, লেস কম দামের চাল, হ্যাঁ, কোয়ান্টিটি অফ লেস এক্সপেন্সিভ রাইস। তো এটা আমরা অ্যালিগেশন ইউজ করব। তো মোট যেহেতু খরচ 240 টাকা, 50 কেজি দাম, তাহলে গড় দাম কত দেখা যাক প্রতি কেজিতে। 240/5 কাটাকাটি করলে কত হবে, 4.8। তো প্রথমটা হচ্ছে 4.5 টাকা দরে চাল, তারপর এটা 5 টাকা, আর মাঝেরটা হচ্ছে 4.8। বিয়োগ যদি করে দিই 0.20, এটা বিয়োগ করে দিলে 0.30, পয়েন্ট তুলে দিলাম, 2:3, 2:3, হ্যাঁ। এবার এই অনুপাতে আমার ভাগ হবে 50 কেজি। তাহলে যেহেতু লেস এক্সপেন্সিভ বের করতে বলেছে, মানে প্রথমটা, তাহলে 50 × 2/2 + 3 5, 5 দিয়ে কাটলাম 10, 20 কেজি অ্যান্সার। The ratio of syrup and water in 30 liter of a mixture is 1:5.
দেন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড টু মিক্স টু মেক দ্য রেশিও 1:6। মানে একটা 30 লিটারের মিশ্রণ আছে, মিশ্রণটা হচ্ছে সিরাপ আর জলের, এবং সেই 30 লিটারে সিরাপ আর জলের অনুপাত বলে দিচ্ছে 1:5। তারপরে বলেছে যে আরও কত লিটার জল মেশালে যে নতুন অনুপাত দাঁড়াবে 1:6। তো 30 লিটারের মধ্যে সেটাকে ভাগ করছে 1:5 অনুপাতে। তাহলে 1:5 অনুপাতে যদি হয়, তাহলে 30-এর মধ্যে কত পাবো? 5 আর 25ই পাবো, কারণ 30কে 6 দিয়ে ভাগ করলে কত পাবো? 5। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 আর 25 ভাঙলে পেয়ে যাব। এবার আমি ধরে নিচ্ছি x লিটার জল মেশাচ্ছি, তাহলে 5 হচ্ছে জল, 25 হচ্ছে সিরাপ। এই কী বলছে, এবার বলেছে যে এখানে কত পরিমাণ জল মেশাতে হবে। তো এইটা একটু ভুল হয়েছে। আমি কিভাবে, এখানে সিরাপের পরিমাণ 5 আর জল হচ্ছে 25, তাহলে আমি যদি জল মেশাই x লিটার, তাহলে 5/25 প্লাস x, এর ভ্যালু হচ্ছে 1/6। তো ক্যালকুলেশন যদি করি 5 6 30, তাহলে 25 প্লাস x, 25 যোগ x সমান 30। এখান থেকে x এর মান কত আসবে? 5 লিটার মেশাতে হবে জল। খুব সহজ প্রশ্ন, এটা একটু মিস্টেক হয়ে গেছিলো, এটা আমি সিরাপের ঘরে যোগ করে দিচ্ছি x, এটা 25 প্লাস x হবে, এটা একটু দেখে নেবেন। তারপরে 40 কি বলেছে? ইন অ্যান এক্সামিনেশন 75% পাসড ইন ম্যাথস, 80% পাসড ইন বেঙ্গলি, 65% ইন বোথ, অ্যান্ড 45 স্টুডেন্টস ফেলড ইন বোথ সাবজেক্টস, দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার্ড আর। মানে একটা পরীক্ষায় একই রকম প্রশ্ন, একটা পরীক্ষায় 75% পাস করেছে ম্যাথে, 80% বেঙ্গলিতে, আর 65% উভয় বিষয়ে, আর 45% যা আছে সেটা ফেল করেছে উভয় বিষয়ে। তো মোট কতজন পরীক্ষা দিয়েছিল? তো আমি একটু আগে একটা ট্রিক্স শিখলাম, যে এই ট্রিক্সের মাধ্যমে আমরা বের করব যে কত পার্সেন্ট ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করেছে। তো পাস করেছে কত? 65, তার সঙ্গে 100 যোগ করে দিলাম, 165। 165 সঙ্গে কি বিয়োগ করব না, 80 যোগ 65, এই 80 যোগ 75 আর 80 যোগ করব, তাহলে 75 80 যোগ করলে হয় 155। 165 থেকে 155 বাদ দিলে 10%, তাহলে 10% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করেছে। আর মোট ছাত্রছাত্রী মানে কত বোঝায়? 100%। 10% মানে 45 জন ফেল করেছে, তাহলে 100% মানে 450 হবে না? সহজ প্রশ্ন, নন অফ দিস, ডি। ক্লিয়ার? আর একবার আমি রিপিট করছি। প্রথমে বের করব কত পার্সেন্ট ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করেছে। কী করে পাবো? এই যে এখানে উভয় বিষয়ে পাস, 165 থেকে 75 80 যোগ করলাম, 155 পেলাম, বিয়োগ করে 10%। 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল, আর এটা মান 45, 100% মান 450। তারপর 41-এর প্রশ্ন কি বলেছে? এ কনিক্যাল কন্টেনার অফ বেস ডায়ামিটার 2r অ্যান্ড হাইট h ইজ ফুল অফ ওয়াটার ইজ পিওর অ্যান্ড ইন্টু এ সিলিন্ড্রিক্যাল কন্টেনার অফ ডায়ামিটার 2pr, দেন ইট উইল অকুপাই হাইট ইকুয়াল টু কত? মানে একটা কন্টেনার আছে, হ্যাঁ, শঙ্কু আকৃতির কন্টেনার রয়েছে, যার ব্যাস হচ্ছে 2r এবং উচ্চতা h, হ্যাঁ, এটা ফুল আছে একদম, ওটাকে ঢাললাম একটা সিলিন্ডারে, যার ব্যাস হচ্ছে 2pr, হ্যাঁ, তার কত উচ্চতায় জলটা উঠবে। এবার যেটা বলেছে, এবার এর মানেটা কি? এর মানে হচ্ছে যে ওই যে শঙ্কু আকৃতির যে কন্টেনারটা ছিল, তার যে আয়তন হবে, সেই আয়তনের জলটা আমি ঢালছি ওই চোঙে, তাহলে যত হাইট অবধি জল উঠবে সেই পরিমাণ জলের আয়তনটা তো শঙ্কুর আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই, আর এর মান কত হবে? এখানে 2r হচ্ছে ব্যাস, আর এর মান আর পাবো, ঠিক আছে? 2r হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? আর স্কোয়ার, উচ্চতা হচ্ছে এইচ লিখলাম। ডান দিকে হচ্ছে চোঙ ওই আকৃতির, মানে আমি যদি ডান দিকে ধরে নিই যে এইচ উচ্চতা অবধি জল উঠবে চোঙে, তাহলে ওই এইচ উচ্চতা বিশিষ্ট চোঙটার আয়তনটাই হবে সমান। তাহলে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই, আর এর মান কত? এখানে ব্যাস বলে দিচ্ছে 2pr, তাহলে আর কত হবে? আর কত হবে? আর হবে 2 দিয়ে ভাগ করলে pr পাবো, তাহলে আর স্কোয়ার পি স্কোয়ার আর স্কোয়ার ইন্টু এইচ। এবার এখান থেকে পাই কেটে দিলাম, আর স্কোয়ার কেটে গেল, তাহলে এইচের মান কত হবে? h/3, আর নিচে পি স্কোয়ার চলে আসবে, h/3 পি স্কোয়ার অ্যান্সার, অর্থাৎ অপশান ডি। If the time taken to go from one station to other is required to decrease by 20%, then by what percent the speed of train will have to be increased? মানে
হ্যাঁ, একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে, হ্যাঁ, যাওয়ার জন্য 20% কী হচ্ছে, সময় কম লাগছে। 20% কী হচ্ছে, সময় কম লাগছে। তার 20% মানে হচ্ছে কত, 1/5। তা আমরা জানি বেগের সঙ্গে সময়টা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। যত বেগ বাড়বে তত টাইম কম লাগবে, যত টাইম কম মানে বেগ কমবে তত টাইম বেশি লাগবে। তো 1/5 হচ্ছে, যেহেতু 20% সময় কম লাগছে, তাহলে বেগটা বাড়বে। কত পার্সেন্ট বাড়বে না, কি করব আমরা, 1/5 অংশ হচ্ছে এটা টাইম, তাহলে এটা নিচে কত করবো, 1 বিয়োগ করে দেবো, 5 - 1 4, আর 1/4 মানে হচ্ছে 20%, 25%। তাহলে বেগটা, স্পিডটা যদি 25% বাড়ে তবে টাইমটা 20% কমবে। তাহলে অ্যান্সার 25%। তারপরে সত্যজিৎ ইজ এ ইয়ঙ্গার দ্যান দিগন্ত বাই দিগন্ত, তাহলে সত্যজিৎ হচ্ছে দিগন্তর থেকে 8 বছরের ছোট। ইফ দেয়ার এজেস আর ইন দ্য রেশিও 5:7 দেন হাউ ওল্ড এই সত্যজিৎ। খুবই সহজ প্রশ্ন। মানে দিগন্ত হচ্ছে, এই সত্যজিৎ 8 বছরের ছোট দিগন্ত থেকে, এবং তাদের বয়স অনুপাত 5:7। তাহলে 5 আর 7 বিয়োগফল কত, 2, 2-এর মানই তো 8 না, 2-এর মান কত, 8। মানে আমি যদি ধরে নিই সত্যজিতের বয়স 5, দিগন্তের বয়স 7, তাহলে তারা ক বছরের, সত্যজিৎ ক বছরের ছোট হচ্ছে, 2 বছরের। তাহলে এখানে 2-এর মানটা কত দাঁড়াচ্ছে, 2-এর মানটা তো 8 না, প্রশ্নে বলে দিয়েছে 2-এর মান 8। 2-এর মান যদি 8 হয়, 1-এর মান হচ্ছে 4। আর এখানে বের করতে বলেছে সত্যজিতের বয়স, সত্যজিতের বয়স হচ্ছে 5। তাহলে 1-এর মান 4 হলে 5-এর মান কত হবে, 4 × 5 = 20, 20 অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য মিন অফ 5 অবজারভেশন x, x+2, x+6, x+4, x+8 is 11. দ্য মিন অফ লাস্ট 3 অবজারভেশন ইজ। মানে এরকম 5টা সংখ্যা বলে দিয়েছে, যার গড় 11 হলে লাস্ট 3টে সংখ্যার গড় কত। তো আমরা এটাকে প্রথমে সাজিয়ে নেব পরপর, x, x+2, x+4, x+6, x+8। এখন দেখা যাচ্ছে প্রতিটি সংখ্যার মধ্যে পার্থক্য 2 করে। তাহলে এমন যদি হয়, তাহলে 5টা সংখ্যা রয়েছে, তাহলে মাঝের সংখ্যাটা হবে গড়, অর্থাৎ x+4 হচ্ছে গড়। তাহলে x+4-এর মান 11, x-এর মান হচ্ছে 11 - 4 7। তাহলে লাস্ট 3টে সংখ্যার গড়। এখন লাস্ট 3টে সংখ্যা মানে এইটা, এবার প্রতিটা সংখ্যার মধ্যে বিয়োগফল 2, তাহলে এর গড় হবে মাঝেরটা, অর্থাৎ x+6টা হবে গড়। তাহলে x+6-এর মান বের করতে বলেছে, তাহলে x-এর মান 7, 7 + 6 13, বোঝা গেল। তাহলে অপশান হচ্ছে 13, অপশান সি। তারপরে, ইন দ্য গিভেন ফিগার নট ড্রন টু স্কেল, ট্রায়াঙ্গেল এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, এবি 6 সেমি অ্যান্ড হচ্ছে বিসি 8 সেমি, দ্য ভ্যালু অফ আর। অ্যাকচুয়ালি এখানে যেটা বার করতে বলেছে, বি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত রয়েছে, তার ব্যাসার্ধ আর, আর লম্ব হচ্ছে 6, ভূমি বেস হচ্ছে 8, আর হাইপোটেনিউস 10, অতিভুজ 10। অ্যাকচুয়ালি এটা বের করতে বলেছি ইন সেন্টার। ইন সেন্টার কীভাবে বের করতে হয়, ইন সেন্টারের ফর্মুলাটা হচ্ছে লম্ব সঙ্গে ভূমি যোগ করব, ওখান থেকে অতিভুজটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 6 + 8 14, 14 থেকে 10 বিয়োগ করব, তাহলে কত হবে, 4, 4/2, 2 সেন্টিমিটার, অ্যান্সার অপশান বি। এ রাইট সার্কুলার কোন, এ রাইট সার্কুলার সিলিন্ডার অ্যান্ড এ হেমিস্ফিয়ার অল হ্যাভ দ্য সেম রেডিয়াস, প্রত্যেকে ব্যাসার্ধ সমান, এবং অ্যান্ড দ্য হাইট অফ দ্য কোন অ্যান্ড সিলিন্ডার ইকুয়াল দ্য ডায়ামিটার, এবং শঙ্কু এবং যে চোঙটার উচ্চতা হচ্ছে তাদের ব্যাসের সঙ্গে সমান। দেন দেয়ার ভলিউমস আর প্রপোর্শনাল রেসপেক্টিভলি টু, তাহলে তাদের আয়তনের অনুপাত কত। মানে এখানে 3টে জিনিস রয়েছে, একটা হচ্ছে শঙ্কু, একটা হচ্ছে চোঙ, আর একটা হচ্ছে অর্ধগোলক। তো বলে দিয়েছে প্রত্যেকে ব্যাসার্ধ সমান। আচ্ছা, আর কি বলেছে, আর বলেছে যে যে চোঙ এবং সিলিন্ডার মানে শঙ্কু এবং চোঙটার যে উচ্চতা মান হবে তাদের ব্যাসের সঙ্গে সমান। তাহলে ব্যাসার্ধ যদি প্রত্যেকে আর করে ধরে নিই, তাহলে ব্যাস কত হবে, 2r। তাহলে এর উচ্চতা 2r, আর এর উচ্চতা 2r। এবার আমরা আসবো আয়তন অনুপাতে। তাহলে শঙ্কুর আয়তন হয় 1/3 পাই r² h, তাহলে 1/3 পাই r² h, h-এর মান হচ্ছে কত, 2r। একই রকমভাবে শঙ্কুর আয়তন কত, শঙ্কুর আয়তন, চোঙের আয়তন হচ্ছে পাই r² h, পাই r² h, h মানে 2r। আর অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 2/3 পাই r³ এটা। এবার এখানে r² আর মিলে r³ কেটে যাবে, r² আর কেটে যাবে, r³ কেটে যাবে, পাই 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 কেটে যাবে, 2/3 2 2/3। এবার উপরে 2 দিয়ে কেটে দিলাম। এবার আমরা যদি এই 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 1:3:1, এটা অ্যান্সার। অ্যাকচুয়ালি এই প্রশ্নটার ক্ষেত্রে অ্যান্সার এমনিও বের করা যায়, কারণ আমরা জানি শঙ্কুর আয়তন হয় চোঙের আয়তনে 3 ভাগের 1 ভাগ।
অর্থাৎ চোঙের যে আয়তন হবে শঙ্কুর আয়তন হবে তার 3 গুণ। মানে চোঙের আয়তন যদি 1 হয় শঙ্কুর আয়তন হবে 3, মানে অনুপাতটা 1:3 দাঁড়াবে। তো কোন অপশানে 1:3 আছে? অপশান বি অ্যান্সার। কেন? কারণ উচ্চতা তাদের ব্যাসার্ধ সেম, উচ্চতাও সেম, তাহলে আয়তন তো 3 গুণ হয়ে যাবে না চোঙটা। A merchant purchased 11 toys for ₹10 and sold 10 toys for ₹11. His profit is কত? একটা বণিক মানে ব্যবসায়িক ব্যবসাদার, হ্যাঁ, 11টা খেলনা কিনছে 10 টাকায় আর 10টা খেলনা বিক্রি করছে 11 টাকায়, তাহলে প্রফিট কত? তো আমি ধরে নিচ্ছি টোটাল সে 110টা খেলনা কিনছে, তাহলে ও যদি 11টা খেলনা কিনে 10 টাকায়, তাহলে 110টা খেলনা কিনবে কত টাকায়? তাহলে 11টা কিনছে 10 টাকায়, 11টা যদি 10 টাকায় কেনে তাহলে 110টা কিনবে কত? তাহলে একটার দাম কত হবে? একটার দাম হচ্ছে 10/11, তাহলে 110টার দাম হচ্ছে 100, এটার সঙ্গে 11 গুণ করে দেবে তো কত হবে? 10, 100 টাকা। তার মানে যে বণিকটা 110টা খেলনা কিনছে 100 টাকাতে, এবার বিক্রি করবে 110টা খেলনায় কত টাকায় সেটা দেখতে হবে। একটা খেলনা সে 10টা খেলনা বিক্রি করছে 11 টাকায়, একটা বিক্রি করবে কত? 11/10 টাকায়, আর 110টা বিক্রি করবে কত? 121 টাকায়। তাহলে 110টা খেলনা কিনতে তার খরচ 100 টাকা, বিক্রি করছে কত? মানে কিনছে 100 টাকায়, বিক্রি করছে 121 টাকায়, লাভ 21 টাকা। তাহলে 100 টাকার উপর লাভ হচ্ছে 21 টাকা, 21% অ্যান্সার। কারণ 100 টাকার উপরে যত টাকা লাভ হয় বা ক্ষতি হয় সেটাই পার্সেন্টেজে আসে। 48 কি বলেছে? এ সাম অফ মানি লেন্ট বাই জাদু at simple interest become double of itself in 8 years, then the sum will triple itself. মানে একটা কিছু টাকা রয়েছে, কিছু টাকা, হ্যাঁ, সরল সুদে দ্বিগুণ হচ্ছে 8 বছরে। কত? দ্বিগুণ হচ্ছে 8 বছরে, তাহলে কত বছরে সেটা 3 গুণ হবে। যদি প্রশ্ন এরকম থাকে যে সরল সুদে কিছু টাকা দ্বিগুণ হয় এত বছরে, তাহলে এত গুণ হবে কত বছরে? তো একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা বলছি। যদি প্রশ্নে বলে দেয় যে দ্বিগুণ হচ্ছে n বছরে, হলো, বা সরি দ্বিগুণ হচ্ছে n বছরে না, মানে দ্বিগুণ হচ্ছে যদি বলে দেয় t বছরে, t বছর পরে দ্বিগুণ হচ্ছে সেটা সরল সুদের হারে, এবং n তাহলে n গুণ হবে কত বছরে? তাহলে এর ফর্মুলাটা হচ্ছে, ট্রিক্সটা হচ্ছে n-1 কিন্তু এই টিটা চলে আসবে গুণ। তাহলে এখানে n এর মান কত? 3 গুণ বলেছে, n এর মান 3 টাইমস, তাহলে 3 - 1 2 পাবো। আর কত বছরে দ্বিগুণ বলেছিল? 8 বছরে, তাহলে 8 গুণ করে দিলাম, 8 দুগুণে 16 বছরে হবে অ্যান্সার, অপশান এ। তারপরে অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট ₹972, দেন দ্য প্রফিট ইজ 8%, ইফ ইট ইজ সোল্ড অ্যাট ₹872, দেন দেয়ার ইজ এ লস অফ কত? মানে একটা দ্রব্য, একটা বস্তু 972 টাকায় বিক্রি করলে 8% লাভ হয়, তাহলে 872 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হবে? তো প্রথমে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য কী হয়? বিক্রয় মূল্য ইন্টু 100/100 প্লাস লাভটা 108, 9 দিয়ে কাটবো, 900 পেয়ে গেলাম। 900 হচ্ছে আমাদের কি? 900 হচ্ছে বস্তুটার কেনা দাম। পরবর্তীকালে বিক্রি করছে 872 টাকায়, তো বিয়োগ করলে 28 টাকা লসে বিক্রি করছে, অ্যান্সার 28। আচ্ছা, ইফ tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু m অ্যান্ড tan থিটা মাইনাস সাইন থিটা সমান n, দেন দ্য হুইচ ওয়ান ইজ কারেক্ট? এক্ষেত্রে আমরা ট্যানের মান 45 ডিগ্রি বসাচ্ছি। 45 ডিগ্রি যদি বসায়, ট্যান 45 এক হলো, সাইন 45 হচ্ছে 1/√2 হলো সমান m, একই রকমভাবে 1 - 1/√2n। এবার আমরা কী করবো? আমাদের কাজ হচ্ছে m² - n² করবো, তাহলে এটা স্কোয়ার, এটা স্কোয়ার, আর এটা কোন ফর্মুলাটা আছে? এটা ফর্মুলাটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এর ফর্মুলা হয় 4ab। কী হয়? 4ab। তাহলে 4 তো আসবেই, a এর মান হচ্ছে 1, b এর মান 1/√2, এটা গেল। এবার mn গুণ যদি করে দিই, এটা গুণ করলাম, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 1 মাইনাস 1/√2 হোল স্কোয়ার, তাহলে 1-2। এবার আমরা বের করবো 4 ইন্টু √mn, 4 ইন্টু এটা রুট করলে কত হবে? 1/√2, তাহলে এক্ষেত্রে 4/√2 আসছে, এক্ষেত্রে 4/√2 আসছে, তাহলে m² মাইনাস n² মান সমান কত পেলাম? 4√mn। তাহলে এই জিনিসটা কোথায় আছে? অপশান সিতে আছে। তো এই গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে। থ্যাংক ইউ।